দর্শক স্বাগত জানাচ্ছি চর্চার নিয়মিত আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সান্তানি হক নাজুম। আজকের আলোচনায় আমরা সাথে পেয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। তার সাথে আমরা আজকে সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ শুনবো রাশেদের কাছ থেকে। রাশেদ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। রাশেদ, শুরুতেই টক অফ দ্য টাউন যে আলোচনা চলছে সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাই। এনসিপিকে সঙ্গে নিয়ে আপনাদের নতুন দল গঠনের আলোচনা কত দূর? সেটা কি আমরা খুব শীঘ্রই নতুন দল দেখতে পাবো, নাকি আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? এনসিপি এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছে তাদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে জনাব নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ তাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন এবং আমাদের দলের পক্ষ থেকে নুরুল হক নূর, যদিও তিনি অসুস্থ কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, যে কারণে তিনি সহ আমরা ছিলাম। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে কাজ করব। এখন কোন প্রক্রিয়ায় একসাথে হব, নেতৃত্বের জায়গায় কারা থাকবেন, দলের নাম কি হবে, নাকি এই দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি দলকে সিলেকশন করা হবে, এটি নিয়ে আলোচনা চলছে। কতটুকু বাস্তবায়িত হয় সেটি নিয়ে এখনই আসলে মন্তব্য করা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু যে নামের প্রসঙ্গটা আনলেন এবং পদেরও বিষয় থাকছে, তো এই আলোচনার মাঝখানে আমরা কিছু এনসিপির কিছু নেতাদেরও বক্তব্য শুনছিলাম। তারা যেমনটা বলছিলেন যে এনসিপি নামটাই থাকতে হবে। তো আলোচনা তো হয় একটা সমঝোতা বা হচ্ছে এর জন্য। তো সেক্ষেত্রে আপনাদের মনোভাবটা কি, কিংবা এনসিপির নেতারা আসলে মনোভাবটা কি পোষণ করছেন? দেখেন, আমি যদি বলি যে গণ অধিকার পরিষদ নাম থাকতে হবে, অন্যথায় এক হব না, তাহলে আলোচনার প্রয়োজন নাই। আবার তারা যদি বলে যে এই নাম থাকবে, তাহলে আসলে আলোচনা বাড়বে না, আলোচনা এখানে বন্ধ হয়ে যাবে। বরং আমাদের সবার ছাড় দেওয়ার মানসিকতা থাকা দরকার। নাম যেটি হোক না কেন, সেটি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। হতে পারে এই দুটি নাম বাদ দিয়ে নতুন নাম, হতে পারে এনসিপি, হতে পারে গণ অধিকার পরিষদ। বরং তারা বলতে পারে যে আমরা এক হচ্ছি, যে নামেই হোক না কেন আমরা এক হচ্ছি। কিন্তু তাদের কতিপয় নেতা যে ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে সেটা দুঃখজনক। তারা বলছে যে আমরা নাকি এনসিপিতে যোগদান করব। যোগদানের কোনো আলোচনা হয়নি, বরং একসাথে কাজ করার আলোচনা হয়েছে। যেহেতু আমরা একসাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং একসাথে ডাকসু নির্বাচন, 24 সালের গণ অভ্যুত্থান, 23 সাল পর্যন্ত তাদের অনেকে আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে। এই জন্য আমাদের ভিতরে রাজপথের সম্পর্ক রয়েছে। তাদের অধিকাংশ নেতাকর্মী চাই এবং আমাদের অধিকাংশ নেতাকর্মী চাই আমরা এই তারুণ্য বিভাজিত না থেকে আমরা একসাথে কাজ করি। এই জন্য আমরা বসেছি, আলোচনা করছি। এই আলোচনাকে ভেস্তে দেওয়ার জন্য এক ধরনের নেতিবাচক আলোচনা কেউ কেউ সামনে হাজির করেছে। কিন্তু আমার কাছে মনে হয় এই বিভ্রান্তির ফাঁদে যদি আমরা পা দিই, তাহলে আমরা উভয় দলই ক্ষতিগ্রস্ত হব। পজিটিভভাবে আমরা অগ্রসর হতে পারি। আমরা যদি এক দল না হতে পারি, অন্য যে কোনো ফরমেশনে আমরা কিন্তু এক হয়ে কাজ করতে পারি। কিন্তু এই যে যোগদান করার কথা বলা, নিজেকে বড় হিসেবে তুলে ধরা, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি আন্তরিকতার কথা বলছিলেন, সম্মানের কথা বলছিলেন। যদি আমরা ধরে নেই যে এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে যে হচ্ছে এনসিপি নামটাই থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা সেই সমঝোতায় যাবেন কিনা? না, এই ধরনের যদি শুরুতেই তারা আমাদেরকে বলে যে এনসিপি নামতেই থাকতে হবে, সেক্ষেত্রে আসলে আমরা আলোচনা করতে আমরা আগ্রহ পাবো না। বরং আলোচনার মাধ্যমে আমাকে একটা জায়গায় ছাড়তে হবে, তাদেরকে একটা জায়গায় ছাড়তে হবে। এই ছাড়ার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে হবে। তারা যদি এখন মনে করে যে তাদের সকল শর্ত মেনে আলোচনায় বসতে হবে, তাহলে সেই আলোচনাকে আলোচনা বলে না, বরং সেইটাকে বলে অহংকার। আর তারা যদি অহংকার করে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই যোগদানের কথা যেটি তারা বলছে, যেটি আলোচনাই ছিল না, সেটি যদি বলতেই থাকে, তাহলে আমরা তাদের সাথে আর আলোচনায় বসা হয়তো হবে না। হবে না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন তারা আসলে জনসাধারণের জন্য রাজনীতি করেন। আপনাদের এই যে নতুন একটি দল, বিশেষ করে ইলেকশনের আগেই ঠিক আগ মুহূর্তে এরকম নতুন নতুন একটি দল করার পরিকল্পনার কথা যখন সামনে এসেছে, জনসাধারণ যারা আসলে ভোট দেবেন তাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ঘুরছে। তো তারা কেউ কেউ ভাবছেন যে হচ্ছে আপনাদের নির্বাচনী মাঠে কনফিডেন্সের অভাব রয়েছে। আবার অনেকে মনে করছেন যে এটা হচ্ছে বড় যে অন্য দলগুলো আছে তাদের সাথে জোট করার জন্য এটা আপনাদের একটি পরিকল্পনা। আপনাদের আসলে কিভাবে কোন বিষয়টা মাথায় রেখে আপনাদের এক হওয়ার এই পরিকল্পনাটা কাজ করেছে? দেখেন, আমরা উভয়ই তারুণ্যের শক্তি, আমাদের উত্থানটা একই রকম এবং তাদের অনেকে আমাদের সাথে একসময় কাজ করেছে, আমাদের ভিতরে সম্পর্ক রয়েছে। মূলত আমরা বড় একটি দল গঠন করার জায়গা থেকে, সেই চিন্তার জায়গা থেকে মূলত আমরা বসেছি। এমন না যে আমরা আসলে নির্বাচনী জোট করা, নির্বাচনী আসন ভাগাভাগি করা বা কোনো লোভ লালসার চিন্তা থেকে আমরা আসলে বসেছি, এ ধরনের কোনো চিন্তা ছিল না। মূলত আমাদের ভিতরে চিন্তা ছিল বড় কিছু করা। দেখেন, বড় দলের ছোট নেতা
সদস্য তার যে মূল্যায়ন ছোট দলের চেয়ারম্যানের থেকে বেশি। এই জন্য আমরা এই বিষয়ে সম্মত হয়েছি, যদি আমরা এক হই তাহলে আমরা বড় কিছু করতে পারবো। দেখেন আজকে এই যে টপ অফ দ্য কান্ট্রি এনসিপি গণ অধিকার পরিষদ এক হচ্ছে কেন? কারণ আমরা একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। তারাও কিন্তু গণ অভ্যুত্থান আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছে, এবং গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট এটা কিন্তু আমরা রচনা করেছি। আমরা একসাথে সংগ্রাম করেছি, একসাথে অনেক ইতিহাস রয়েছে, এবং আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার কায়েম করা, ঠিক আমাদেরও সেম। তারাও চাই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। ঠিক এই সংস্কারের আলাপগুলো আমরা 21 সালে যখন দল গঠন করেছি তখন সামনে হাজির করেছি। অর্থাৎ তাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কর্মসূচি এবং তাদের এজেন্ডার ভিতরে মিল রয়েছে। এই মিল থাকার কারণে আমাদের ভিতরে আসলে মেলবন্ধন তৈরি করার এক ধরনের চিন্তার জায়গাটা আমাদের ভিতরে এসেছে, এবং এখনো পর্যন্ত আমরা আন্তরিক। তাদের অনেকে আন্তরিক, কিন্তু কেউ কেউ এই ঐক্য প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার জন্য নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত কথা করছে। বলছেন। আচ্ছা, যদি এমনটা হয় যে আপনারা একটি নতুন দল করতে পারলেন, সেক্ষেত্রে বড় দলগুলোর সাথে কি জোটে যাচ্ছেন? দেখেন জোটের বিষয় তো পরে, আমরা যদি এক হতে পারি তখন তো নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তখন নির্বাচনের ব্যাপারে আলোচনা যে কারোর সাথে হতে পারে, না হতে পারে, এখন তো বলা যাচ্ছে না। আমি যে উত্তর দিচ্ছি আর আপনি যে প্রশ্ন করলেন সেটা কিন্তু সম্ভাবনা। যদি এক হই তখন এই প্রসঙ্গ আসবে। যেহেতু আমরা এখনো পর্যন্ত এক হইনি, যেহেতু আলোচনা চলছে, সুতরাং আলোচনা যদি ফলপ্রসূ হয়, সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তখন আমরা বলতে পারবো যে আসলে আমরা কোথায় যাব, কি করব, আমাদের চিন্তার পরিবর্তন কতটুকু আসবে। আচ্ছা, আমরা জাকসুতে আপনাদের ভরাডুবি দেখেছি। তো সেক্ষেত্রে যদি আপনারা জোটে না যান, সেক্ষেত্রে আপনারা কি 300 আসনে প্রার্থী দিতে পারছেন? দেখেন আপনি যদি বললেন ভরাডুবি, সবসময় ডুবে গেলেই যে আপনি হারিয়ে যাবেন না, আপনি শিখবেন। যখন নদীতে নৌকা ডুবে যায়, কেউ সাঁতরাতে শেখে, হুম, তাই না? জি। খড়কোঠা অবলম্বন করে বাঁচতে শিখে। তার মানে ডুবে যাওয়া এটা কিন্তু সবসময় খারাপ না, আপনাকে শেষ না। শেখায়। ঠিক জাকসু নির্বাচনের ফলাফল আমাদের প্যানেল এবং তাদের প্যানেল খারাপ করেছে, সত্য। এর পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আছে। দেখেন এই যে বাক্সাসের প্যানেল, হঠাৎ করে এনসিপির একজন নেতা জিএস ক্যান্ডিডেট হয়ে গেল, এবং যে ওই প্যানেলের প্রধান পৃষ্ঠপোষক সে একজন শিবিরের নেতা। আবার ওই বাক্সাসের এজিএস 3 জন। কেন? একটি দল, একটি সংগঠন, প্রার্থী এতজন। এই যে অসমন্বয়হীনতা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। আর আমাদের যারা ছিলেন, বিশেষ করে বিনিয়ামিন মোল্লা, সে তো ত্যাগী, 4 বার জেল খেটেছে, এই ডাকসু নির্বাচন আদায় করার জন্য অনশন করেছে। সে কিন্তু কন্ডেম সেলে ছিল, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, দেশব্যাপী তার পরিচিতি আছে। তাকে শিক্ষার্থীরা ভোট দেয়নি। শিক্ষার্থীরা ভোট দিয়েছে তাদেরকে, যারা শিক্ষার্থীদেরকে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৃত্তি দেওয়া, বা রমজানের সময় হলে হলে সেহরি পাঠানো, ইফতার পাঠানো, কোরবানির সময় রুমে রুমে মাংস পাঠানো, এবং কোনো একজন শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার পাশে দাঁড়াতে পেরেছে। অর্থাৎ যাদের অর্থনৈতিক সক্ষমতা আছে তারা অনেকটা এই ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে গেছে। এখন শিক্ষার্থীরা তারা একাডেমিক নেতা চায়, যার রেজাল্ট ভালো তাকে নেতা হিসেবে দেখতে চায়। আর জেল জুলুম নিপীড়নের মাধ্যমে যে গণতান্ত্রিক আন্দোলন করেছে, হাসিনার পতন ঘটিয়েছে, তাকে চায় না। এখন আপনি কি করবেন বলেন? শিক্ষার্থীরা এরকম বিভিন্ন সুযোগ সুবিধা যেখান থেকে পেয়েছে, যাদেরকে মনে করেছে মন্দের ভালো, যাদেরকে মনে করেছে এদেরকে ভোট দিলে আমাদের বিপদ আপদে পাশে থাকবে, এদের কাছে আমরা যেতে পারবো, তাদেরকে দিয়েছে, বাকিদেরকে দেয়নি। এই পরিবর্তন কিন্তু আমি প্রথম দেখলাম। এর আগে 90-এর আগে দেখবেন যে যত স্যাক্রিফাইস করেছে গণতান্ত্রিক আন্দোলনে, যার যত ভূমিকা, যে যত জেল খেটেছে, তাকে কিন্তু শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতা বানিয়েছে। এইবারে এই ব্যতিক্রম কেন ঘটলো আমি জানি না। এই হয়তো আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, মানসিকতার পরিবর্তন ঘটেছে। আমরা আর রাজনৈতিক নেতা চাই না, আমরা চাই একাডেমিক নাদুস নুদুস নেতা। সামনে যদি আবার হাসিনা তৈরি হয়, তখন এই নেতারা কি সামনে থাকবে? তখন তো বিনিয়ামিন মোল্লাদের প্রয়োজন হবে। সুতরাং শিক্ষার্থীরা হয়তো একসময় বুঝবে। আচ্ছা, আমরা এবার একটু বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে চলে যেতে চাই। আমরা দেখলাম যে জাতিসংঘ অধিবেশনে আমাদের 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার দাওয়াতে গেছেন। আপনারা কেন দাওয়াত পেলেন না?
মনে করেন? আপনার বাড়িতে যদি আমাকে দাওয়াত না করেন, আমি কি করতে পারি? আপনি যদি মনে করেন যে রাশেদ খানের তুলনায় যিনি এই ক্যামেরার পিছনে যিনি ডিরেকশন দিচ্ছেন তিনি বড়, আপনি তাকে ডাকবেন। আপনি যদি আমার থেকে তার কাছ থেকে বেশি সুযোগ সুবিধা পান, তাহলে আপনি তাকে ডাকবেন। দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাই তো এই সরকার গঠন করেছে, তাই না? সুতরাং তাদের সমন্বয়ে পরবর্তীতে যে দল গঠিত হয়েছে তাদেরকে বেশি মূল্যায়ন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি তাকে কয়েকবার বলেছি, স্যার এইভাবে ৩টা দলকে আপনারা মূল্যায়ন করেন, বাকিদেরকে তাহলে দরকার কি, ডাকেন কেন ঐক্যমত্য কমিশনে? এইভাবে আমি অনেকগুলো কথা বলেছি যে স্যার প্লিজ এই বৈষম্য সৃষ্টি করেন না। কিন্তু তিনি কারোর কথা শোনেন না। তিনি এই ৩টি দল ছাড়া বাকি দলগুলোকে মূল্যায়ন করতে চান না। আমাকে ডাকেননি, আমি কি করব? আমি কি জোর করে যাব? আমি কি ওই যখন বিমানে উঠবে আমি কি বলবো যে আমাকে ছাড়া যেতে দিব না? এখন সামনে নির্বাচন, নির্বাচনের আগে যদি আমরা এই ধরনের ক্যাচাল লাগাই, আমরা যদি আন্দোলনে যাই সরকারের বিরুদ্ধে যে সরকার বৈষম্য সৃষ্টি করছে, নির্বাচন বাধাগ্রস্ত হবে। নানান কারণে আমরা এখন ছাড় দিচ্ছি। আচ্ছা, গতকাল আমরা একটি গণমাধ্যমে দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের তিনি একটি প্রশ্ন রেখেছেন। সেটি হচ্ছে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশ নিতে সুযোগ না দেওয়া হয় তাহলে তাদের ভোটারদের আসলে কি হবে? এই উত্তরটা আপনি কি দেবেন? তাদের ভোটাররা ভোট দিবে, সমস্যা কি? তাদের ভোটারকে এখন যদি মনে করে যে আমাদের সংখ্যা ১ লাখ, আমাদের সংখ্যা ৫ লাখ, আমরা ১ কোটি, ওকে ঠিক আছে, ভোটারদের নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করুক, নিষেধ কে করেছে? তাই না? তারা অন্যায় করেছে, বিচার হবে। কিন্তু তারা যদি মনে করে আমি অন্যায় করি নাই, ওকে, রাস্তায় নামুক। আর জাতীয় পার্টি যদি মনে করে আমাদের বিশাল লোক, ওকে, উদ্যানে একটি বৃহৎ সমাবেশ করে দেখাক তাদের কতটুকু কর্মী সমর্থক রয়েছে। আমরা মনে করি তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য তারা পালিয়ে বেড়াচ্ছে। হাসিনা তো দিল্লিতে, জি.এম. কাদের কেন বাংলাদেশে? তাকে প্রটেকশন দিচ্ছে সরকারের একটি মহল, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীর একটি গোষ্ঠী তাকে প্রটেকশন দিচ্ছে। এবং জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগ ব্যাক করতে চাচ্ছে। আমরা তো জানি আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, সব পরিকল্পনা ভেস্তে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তবে যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা এখন মনে করে আমরা ভুল করেছি, এখন তারা আওয়ামী লীগকে ভোট দিবে না, তারা অন্য দলকে দিবে। আর কেউ যদি মনে করে যে আমি ভোট দিবই না, এই স্বাধীনতা কি নাই? থাকতেই পারে। তো জি.এম. কাদের যা বলবে তাহাই সত্য, এইটা তো না। জি.এম. কাদের তো আসলে আমাদের দেশের কেউ না, সে তো ভারতীয় সন্তান, সে তো ভারতের রয়ার এজেন্ট। সে তো নিজেই বলেছে যে ভারতের সাথে কি আলোচনা হয়েছে, এই আলোচনা আমি বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া। দেখেন আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে কলকাতায় রাজনীতি করছে, কলকাতায় কার্যালয় খুলে বসেছে, তাই না? বাংলাদেশে তাদের কার্যালয় নাই, কার্যক্রম বন্ধ হয়েছে। এর কারণটা হলো যে আওয়ামী লীগ ভারতের দল, বাংলাদেশে তারা অন্যায় করেছে, তাদের শাখা এখানে নিষিদ্ধ হয়েছে, ভারতের রাজনীতি করছে। ঠিক জাতীয় পার্টি বাংলাদেশের দল না, ভারতের দল। আমরা এই জন্য বলছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা ভারতে গিয়ে রাজনীতি করুক, ভারতে গিয়ে ক্ষমতায় যাক, কোনো আপত্তি নেই। নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে হাসিনাকে প্রধানমন্ত্রী বানাক ভারতের জনগণ, কোনো আপত্তি আছে? আর জি.এম. কাদেরকে প্রয়োজনে ভারতের সে বিরোধী দলের প্রধান হবে, আমাদের কোনো আপত্তি নাই। অর্থাৎ এই মুহূর্তে ভারতে হাসিনা সরকার প্রধান হতে পারে, আর জি.এম. কাদের সে পাতানো গৃহপালিত বিরোধী দলের প্রধান হতে পারে। বাংলাদেশে হাসিনা এবং কাদের আর কখনোই সরকারে আসতে পারবে না, রাজনীতিতে ফিরতে পারবে না। আচ্ছা, আমরা এবার একটু আপনাদের সভাপতি নুরুল হক নূরের বিষয়ে যাই। সেই 2018 সাল থেকে আমরা কোটা বিরোধী আন্দোলন, তারপরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তার উপর আমরা নানাভাবে নিপীড়ন, হামলার ঘটনা, আপনারাও সেই হামলার শিকার হয়েছেন দেখেছি। তখন না হয় আওয়ামী লীগ, ছাত্রলীগের হামলা সেগুলো ছিল। আমরা কিছুদিন আগেও একটি হামলার শিকার হয়েছেন নূর, এবং তিনি এখনও গুরুতর অসুস্থ হয়ে তিনি দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই হামলার পেছনে দায়টা আসলে কার, কিভাবে দেখেন? দেখেন, আওয়ামী লীগের সময় আমাদের উপরে একাধিক হামলা হয়েছে, নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, আমরাও হয়েছি। তো এই দায়টা কার? দায়টা ওই সরকারের। ঠিক একইভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, দায়টা সরকারের। সরকার প্রতিবাদ জানাচ্ছে, কতটা নির্লজ্জ হলে প্রতিবাদ জানাই, বিচার করার কথা। একটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিশন এখনো পর্যন্ত আমাদের বক্তব্য নেয়নি। আমরা জানি না এই যে আসছে 29 তারিখ, 1 মাস পূর্ণ হবে আজকে 24 তারিখ, এতদিনেও এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করলো না। তার মানে কি? তার মানে সরকারের কেউ না কেউ জড়িত, এবং সরকার এই কারণে কাউকে ধরছে না, বিচারও করতে চাচ্ছে না। কিন্তু আমরা মনে করি আজ হোক কাল হোক বিচার হবে। হাসিনারও বিচার চলছে। আওয়ামী লীগ মনে করেছে আমাদের কেউ কিছু করতে পারবে না। সুতরাং যারা হামলা চালিয়েছে তারা যদি মনে করে আমরা বিশাল দানব, আমাদের পিছনে বিশাল ব্যাকআপ আছে, না, যে যত বড়ই হোক না কেন অন্যায় করলে একসময় না একসময় তার পানিশমেন্ট হয়।
ধন্যবাদ। আমরা শেষ করব নূরের শারীরিক আপডেটটা যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে জানান। নুরুল হক নূর এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নন। হয়তো তার কিছু অপারেশন করা লাগবে। আমরা আশাবাদী সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং আবারও রাজনীতিতে তিনি মনোযোগ দিতে পারবেন। এই হামলা করে মূলত নুরুল হক নূরকে হয়তো রাজপথ থেকে, হয়তো মিছিল মিটিং থেকে, হয়তো আলোচনার টেবিল থেকে দূরে রাখার একটি চক্রান্ত ছিল আমার কাছে মনে হয়। তবে আমরা অতীতেও এই ধরনের আক্রান্ত হয়েছি, তারপরেও আমরা কিন্তু হাসপাতাল থেকে, আমরা বিছানা থেকে আবার কিন্তু রাজপথে গিয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নুরুল হক নূর আবারও রাজপথে আমরা তাকে দেখতে পাবো। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। দর্শক, আমরা কথা বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে। তিনি তার কাছ থেকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে নানা আলোচনা শুনলাম। আমরা আজকের আলোচনা এটুকুই। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও একজন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন। আপনাদের আজকের আলোচনা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।